সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট। দিল্লির মাটিতে দাঁড়িয়ে মেহেরচাঁদ মহাজন এবং তার ডেপুটি যখন বললেন যে কাশ্মীর স্বাধীনভাবেই থাকতে চায়, কিন্তু কেউ যদি কাশ্মীরকে আক্রমণ করে ভারত বা পাকিস্তান, তাহলে কাশ্মীরের মহারাজ হরি সিং ভাববেন কি করা যায়। এই কথা বলার 2 সপ্তাহের মধ্যে 22শে অক্টোবর কাশ্মীরের উত্তর প্রান্ত দিয়ে প্রবেশ করল পাঠান অনুপ্রবেশকারীরা। তারা মূলত এসেছিল নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের ওয়াজিরিস্তান থেকে। খুব তাড়াতাড়ি তারা চলে এলো মুজফ্ফরবাদ। মুজফ্ফরবাদ থেকে শ্রীনগরের দূরত্ব তো আর খুব বেশি নয়। খবর পেয়ে সেখানে মুজফ্ফরবাদ এবং শ্রীনগরের মধ্যে একটি জায়গা আমরা সবাই জানি, যেখানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, উড়িতে তখন মহারাজের কিছু সেনাবাহিনী মজুদ ছিল। তারা খবর পেয়ে একটা প্রতিরোধ করার চেষ্টা করল, কিন্তু সেই প্রতিরোধ মুজফ্ফরবাদ অবধি মহারাজ হরি সিংয়ের বাহিনী কোনো প্রতিরোধ করতে পারেনি। তাদের মধ্যে কয়েকজন শ্রীনগরে ফোন করে এই হানাদাররা আসছে এই খবরটা দিয়ে দেয়। তখন মহারাজ হরি সিংয়ের সেনাপ্রধান ছিলেন ব্রিগেডিয়ার রাজিন্দর সিং। তিনি সেখানে পৌঁছে গেলেন উড়িতে। মুজফ্ফরবাদ থেকে তারা যেন আর শ্রীনগরমুখী হতে না পারে, মানে হানাদাররা, সেই জন্য উড়িতে যে ব্রিজ ছিল নদীর উপর, সেই বিস্ফোরণে সেই ব্রিজ উড়িয়ে দিলেন ক্যাপ্টেন রাজিন্দর সিং। হানাদাররা মুজফ্ফরবাদে 48 ঘন্টা আটকে পড়ল। আরও কিছু সেনাকে ব্রিগেডিয়ার রাজিন্দর সিং উড়িতে মোতায়েন করার চেষ্টা করলেন, কিন্তু যখন এই ঘটনা ঘটছে তখন শ্রীনগরের পশ্চিমে পুঞ্চে বিদ্রোহ মাথাচাড়া দিয়েছে। পুঞ্চ 1936 সাল অবধি মহারাজা হরি সিংয়েরই এক বংশের এক শাখা প্রশাখা, মানে ডোগরা ক্ল্যান দ্বারাই শাসিত ছিল। 1936 সালের পর থেকে মহারাজা হরি সিং সম্পূর্ণভাবে পুঞ্চের শাসনভার বা কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নেন এবং প্রচুর কর বসান। ইন্ডিভিজুয়াল ভেড়া, ছাগল সব কিছুর উপর ট্যাক্স বসায় এবং জঙ্গলে কেউ কাঠ কাটতে গেলে বা জ্বালানির খোঁজে গেলে তাদের উপরও ট্যাক্স বসানো হয়। সুতরাং পুঞ্চের সাধারণ মুসলমানরা অত্যন্ত রুষ্ট ছিলেন মহারাজ হরি সিংয়ের উপর। পুঞ্চ থেকে ব্রিটিশ ইন্ডিয়া মিলিটারিতে প্রচুর মুসলমান যোগ দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফিরে আসেন তারা কিন্তু বিশ্ব রাজনীতি সম্পর্কে খুব কনসিয়াস ছিলেন। একদিকে শ্রীনগরে শেখ আবদুল্লাহ মহারাজ হরি সিংয়ের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছেন, আবার সেই অন্যদিকে পুঞ্চেও একটা বিদ্রোহ মাথাচাড়া ছিল। 1947 সালের 14ই অগস্ট পুঞ্চে অনেক জায়গায় পাকিস্তানের ফ্ল্যাগ উঠতে দেখা যায়। পুঞ্চ থেকে পশ্চিম পাকিস্তানের রাওয়ালপিন্ডির খুব একটা দূরত্ব ছিল না। পাকিস্তানের মুরি শহরে তারা একটা স্টেশন তৈরি করেন। পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন আকবর খান তিনি তত্ত্বাবধান করেছিলেন। তিনি পরে নাম পরিবর্তন করেন, নাম পরিবর্তন করে হয় জেনারেল তারিক। পাকিস্তানের ওদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং পশ্চিম পাঞ্জাবের মুসলিম লীগ নেতা ইফতিকার উদ্দিন এই পুঞ্চের বিদ্রোহীদের সরাসরি সমর্থন করেন। আর ওয়াজিরিস্তান থেকে যে পাঠানরা আক্রমণ করেছিল তাদেরকে সরাসরি সমর্থন জানান নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের যিনি শাসক বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী, হোয়াট এভার মেবি, আব্দুল কাইয়ুম। পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু সরাসরি এই
অনুপ্রবেশকারী বা হানাদারদের পিছনে ছিল না, তারা পরোক্ষে মদত দিয়েছিল। মোহাম্মদ আকবর, যিনি জেনারেল তারিক নাম নিয়েছিলেন, তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে প্রায় 4 থেকে 5,000 রাইফেল, গ্রেনেড, মর্টার পুঞ্চের বিদ্রোহীদের হাতে তুলে দেন এবং পুঞ্চে তখন মহারাজের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লাগাতার লড়াই লেগে থাকতো, লাগাতার। আর পুঞ্চের লাগোয়াই হচ্ছে পাকিস্তানের শহর রাওয়ালপিন্ডি। সেখানে মুড়িতে বিদ্রোহীরা রীতিমতো আস্তানা গেড়েছিল। এদিকে উড়িতে বেশি দিন হানাদারদের আটকে রাখা যায়নি। তারা উড়ি পার হয়ে চলে এলো মাহমুদ বলে একটা জায়গায়। সেখানে শ্রীনগর সহ কাশ্মীর ভ্যালির বিস্তীর্ণ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ করা হতো। সেই বিদ্যুৎ কেন্দ্রের দখল নিল হানাদাররা এবং পুরো শ্রীনগর সহ কাশ্মীর উপত্যকা অন্ধকারকে ডুবিয়ে দিল হানাদাররা। তারপর তারা সরাসরি এগোতে লাগলো শ্রীনগরের দিকে। 24 তারিখ তারা বারামুলায় এসে পৌঁছল। মহারাজা হরি সিং বিপদ বুঝে দিল্লির কাছে সহায়তা চাইলেন। বারামুলাতে এসে এই হানাদাররা কার্যত লুট তরাজ শুরু করলো। মুসলিম, হিন্দু, শিখ কিছুই বাদ রাখেনি। একই সঙ্গে অত্যাচার, লুটপাট এবং কাশ্মীরের মহিলাদের তারা রেপ করলো এবং প্রচুর মালপত্র লুট করে তারা লরিতে করে এসেছিল। সেই লুটের মাল তারা তাদের নিজেদের স্বভূমি বা স্বদেশে পাঠাতে শুরু করলো। বারামুলায় তারা এসে প্রথমে AT Infotech is authorized training partner of MuleSoft, eligible for BTech, all stream students. No course fee, 50% discount on global certification fees. Contact AT Infotech Ventures, Martin Bud Business Park, Level 11, Room 1104, Plot number BP3, Salt Lake City, Sector 5, Kolkata 70091. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. সেন্ট জোসেফ কনভেন্ট আক্রমণ করে। সেখানকার সিস্টার সুপিরিয়ারকে তারা আক্রমণ করে আক্রান্ত করেন। সেখানে একজন কর্নেল ছিল, তিনি সঙ্গে সঙ্গে খুন হন। সেন্ট জোসেফ কনভেন্টের যারা নান ছিল তাদেরকে মাঠের মধ্যে দাঁড় করিয়ে হানাদাররা গুলি করে মারবার জন্য উদ্যত হয়। হানাদারদের মধ্যে একজন আফ্রেদি ছিল, সে পেশোয়ারে কোনো কনভেন্টে পড়াশোনা করেছিল। তিনি শেষ পর্যন্ত হানাদারদের নিবৃত্ত করেন যে এই গণহত্যা সংগঠিত না করার জন্য। হানাদাররা কেন এসেছিল? তারা হোলি ওয়ার বা জিহাদের জন্য এসেছিল। হিন্দু রাজার নেতৃত্বে কাশ্মীরের মুসলমানরা অত্যাচারিত, নিপীড়িত, আক্রান্ত। তাই মুসলমানদের মুক্ত করবার জন্যই এই হানাদাররা, তারাও ধর্মে মুসলমান, তারা আক্রমণ করেছিল। এটা ছিল তাদের মতাদর্শগত অবস্থান। কিন্তু বারামুলাতে এসে তারা অত্যাচার করলো, হিন্দু মুসলমান নির্বিশেষে মহিলাদের উপর অত্যাচার করলো। তখন তাদের এই অভিযানের মূল মতাদর্শগত অবস্থান থেকে তারা বিচ্যুত হলো। বারামুলার পতনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যখন হরি সিং দিল্লিকে জানান, পরের দিনই পণ্ডিত নেহেরু ডিফেন্স কমিটির বৈঠক ডাকেন। তাতে ছিলেন মাউন্টব্যাটেন, স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, প্রধানমন্ত্রী নেহেরু এবং শেখ আবদুল্লাহ তখন দিল্লিতে ছিলেন। এবং আর একজন সেখানে ছিলেন তখন, তিনি হচ্ছেন মেহেরচাঁদ মহাজন। আবদুল্লাহ এবং মহাজন নেহেরুকে বলেন যে কাশ্মীরে ভারতীয় সৈন্য না পাঠালে শ্রীনগরের পতন রোখা অসম্ভব। মাউন্টব্যাটেন প্রস্তাব করেন যে ভারতীয় সেনা যাবে, কিন্তু তার আগে মহারাজা হরি সিংকে ভারত ভুক্তির বিষয়ে, জম্মু কাশ্মীরের ভারত ভুক্তির বিষয়ে চূড়ান্ত চুক্তি করতে হবে। যেমন ভাবা তেমনি কাজ। 25 তারিখ সকালে বিপি মেনন পৌঁছে গেলেন কাশ্মীরে। কাশ্মীরে গিয়ে তিনি মেহেরচাঁদ মহাজন, রামচন্দ্র কাকের সঙ্গে দেখা করলেন। মহারাজা তখন চলে গেছেন জম্মুতে। মহারাজা তখন শ্রীনগরেই আছেন। মহারাজের সাথেও কথা বললেন ভিপি মেনন, তাকে পণ্ডিত নেহেরুর কথা বললেন এবং পরের দিন তিনি ফিরে আসলেন দিল্লিতে। 26 তারিখে আবার ক্যাবিনেট কমিটির বৈঠক হলো।
ডিফেন্স কমিটির ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশনের খসড়া নিয়ে ভিপি মেনন পরের দিন চলে গেলেন জম্মুতে। তিনি যখন জম্মুতে আসলেন তখন দেখেন যে জম্মুতে মহারাজের হরি সিংয়ের প্রাসাদে শ্মশানের স্তব্ধতা, মূল্যবান জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং মহারাজা হরি সিং গভীর নিদ্রায় মগ্ন, কারণ সারা রাত শ্রীনগর থেকে গাড়ি চালিয়ে তিনি জম্মুতে এসছেন, তাই তিনি ক্লান্ত, তাই তিনি ঘুমাচ্ছেন। তাকে ঘুম থেকে জাগিয়ে ভিপি মেনন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে সাইন করেন, অর্থাৎ জম্মু কাশ্মীরের ভারত মুক্তি হলো মহারাজ হরি সিং তাতে স্বাক্ষর করলেন। সেটা হলো 27 অক্টোবর 1947 সাল। মেনন ফিরে গেলেন দিল্লিতে। পরের দিন সকালেই ভারতীয় বায়ুসেনা, তখন ডাকোটা বিমান ছিল, 40টি বিমানে ভারতের সেনাবাহিনীর জওয়ানরা শ্রীনগরে এসে পৌঁছলেন। পরের দিন আরও 100টা বিমানে, বিভিন্ন বেসরকারি বিমান সংস্থা তখন ভারতবর্ষে অপারেট করতো, তাদের কাছ থেকে সরকার বিমানগুলোকে রিকুইজিশন করে যাতে সেনাবাহিনী পৌঁছতে পারে শ্রীনগরে। 4000 ইন্ডিয়ান আর্মি শ্রীনগরে পৌঁছন। ন্যাশনাল কনফারেন্স এবং ভারতীয় সেনা কাঁধে কাঁধ মিলিয়ে শ্রীনগরকে ঘিরে একটা প্রোটেক্টিভ রিং তৈরি করে। শেখ আবদুল্লাহ তখন ফিরে গেছেন শ্রীনগরে, তিনিও এবং ওখানকার ডিভিশনাল কমান্ডার থিমাইয়া একটা জিপে করে শ্রীনগরের রাস্তায় ঘুরলেন। অনেক হিস্টোরিয়ান বলেছেন, বিশেষ করে অ্যালিস্টার ল্যাম্ব দেখিয়েছিলেন যে ন্যাশনাল কনফারেন্সের স্বেচ্ছাসেবকরা হিন্দু মুসলমান নির্বিশেষে শিখ সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হানাদারদের হাত থেকে শ্রীনগরকে বাঁচাতে তৎপর হয়ে উঠেছেন। ভারতীয় সেনাবাহিনী শ্রীনগরে পৌঁছেছে এই খবর পেলেন জিন্না খবর পেয়ে সঙ্গে সঙ্গে 4-5 পেগ দামি হুইস্কি খেয়ে নিলেন। হুইস্কি খেয়ে নিয়ে তিনি তখন পাকিস্তানের যিনি ব্রিটিশ সেনাপ্রধান তাকে ডেকে বললেন, তুমি ফৌজ পাঠাও শ্রীনগরে বা কাশ্মীরে। তিনি অসম্মত হলেন, রাজি হলেন না, কিন্তু ট্যাসিটলি হানাদারদের পাকিস্তানের অফিসাররা এবং ব্রিটিশ সেনা অফিসার যারা পাকিস্তান আর্মিতে কাজ করতেন তারা সহযোগিতা করতে লাগলেন। 1 নভেম্বর 1947 মাউন্ট ব্যাটেন লাহোরে পৌঁছলেন, জিন্নার সঙ্গে বৈঠক করলেন। তিনি সরাসরি বললেন যে কাশ্মীর তো ভারতের মধ্যে ঢুকেই গেছে। জিন্না বলছে আমরা মানি না। কেন মানি না? যে মহারাজা হরি সিং মুসলমানদের উপর ওখানে অত্যাচার করেছে। মাউন্ট ব্যাটেন তখন বললেন তুমি হানাদারদের পাঠিয়েছ কেন? তখন জিন্না বলছেন যে মুসলমানদের রক্ষা করতে, ইসলামকে রক্ষা করতে হানাদাররা ওখানে গিয়েছে, পাকিস্তান হানাদারকে পাঠায়নি। তখন মাউন্ট ব্যাটেনকে জিন্না একটা প্রস্তাব দিলেন, আমি কাশ্মীরের উপর JN Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people, quality and expert healthcare. JN Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। দাবি করতে পারি, কিন্তু জুনাগড়ের দাবিও ভারতবর্ষকে ছেড়ে দিতে হবে। সভাপতি সম্মত হননি। ইতিমধ্যে 8 তারিখে ভারতীয় সেনা শ্রীনগরকে নিরাপদ করার পর 8 তারিখে বারামুলা ভারতীয় সেনার দখলে চলে গেল। তারপরে তারা ধীরে ধীরে মাহাউদ দখল করলেন, উড়ি দখল হলো। অনেক হানাদাররা যে সমস্ত এলাকা দখল করে নিয়েছিল সেই সব এলাকা ভারতীয় সেনা আবার দখল করে নিল। অর্থাৎ হানাদাররা পিছনে ফিরতে চাইল। সর্দার প্যাটেল একসময় মনে করেছিলেন যে কাশ্মীর পাকিস্তানের মধ্যে গেলে যাক, কিন্তু 13 সেপ্টেম্বর 1947 সর্দার প্যাটেল তার অবস্থান বদল করলেন। কেন? সেদিনকে জিন্না জুনাগড়ের পাকিস্তান অন্তর্ভুক্তির পক্ষে সম্মত হলেন এবং জানিয়ে দিলেন যে জুনাগড় পাকিস্তানের অবিচ্ছেদ্য অঙ্গ। সর্দার প্যাটেল বললেন জুনাগড়ের বেশিরভাগ মানুষ হিন্দু সম্প্রদায়ভুক্ত, সেখানকার কিং মুসলমান, সেই কারণে যদি জুনাগড় পাকিস্তানে যেতে পারে তাহলে কাশ্মীর, যার রাজা হিন্দু, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সেখানে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তাই সর্দার প্যাটেলের অবস্থান পরিবর্তন হলো। নেহেরু চাইছিলেন কাশ্মীরের একটা পাকাপোক্ত সমাধান করতে।
এই সমাধানের লক্ষ্যে তিনি মহারাজা হরি সিংকে একটি চিঠি লেখেন, সেটা নভেম্বরের মাঝামাঝি। সেই চিঠিতে মূলত 4টে বিষয় ছিল। 1, প্লেবিসাইট বা গণভোটের ব্যবস্থা করা, সেখানে কাশ্মীরের মানুষ ঠিক করবেন তারা ভারতে থাকবেন না পাকিস্তানে থাকবেন না স্বাধীনভাবে থাকবেন। 2, কাশ্মীর যদি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীনভাবে থাকে তার নিরাপত্তার দায়িত্ব ভারত ও পাকিস্তান যৌথভাবে নেবে। 3, জম্মু আর কিছু অঞ্চল ভারতের মধ্যে থাকবে এবং উপত্যকা মানে শ্রীনগর সহ বাকি অংশটা পাকিস্তানের মধ্যে চলে যাবে। 4, নেহেরু কখনোই শ্রীনগরকে ভারতের থেকে ছাড়তে চাননি। তার 4র্থ প্রস্তাব ছিল, মহারাজা হরি সিংকে তিনি লিখেছিলেন, জম্মু শ্রীনগর আর আশেপাশের কয়েকটা অঞ্চল ভারতে থাকুক, আর পুঞ্চ এবং তার পরের অংশ পাকিস্তানে চলে যাক। কারণ পুঞ্চের মানুষ 1947 সালের 14ই অগস্ট পাকিস্তানের পতাকা তুলেছিলেন, তারা ভারতের মধ্যে থাকতে চাইছিলেন না, এটা নেহেরু বুঝতে পেরেছিলেন। তাই পুঞ্চ এবং তার পরবর্তী অংশ যদি পাকিস্তানের মধ্যে চলে যায় তাহলে পণ্ডিতজির কিন্তু সেই অর্থে কোনো আপত্তি ছিল না। এই চিঠিতে তিনি সেই কথা লিখেছিলেন। যখন লিয়াকত আলী খান দিল্লিতে এসে নেহেরুর সঙ্গে বৈঠক করলেন তখন কিন্তু লিয়াকত আলী খান গণভোটের প্রস্তাব দিয়েছিলেন কাশ্মীরে, তবে তার দাবি ছিল একদম নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে কাশ্মীরে গণভোট করতে হবে এবং সেই প্রশাসনের বৈধতা যেন পাকিস্তানের আম নাগরিকের মনে থাকে, মানে তারা যেন সেই প্রশাসনকে স্বীকৃতি দেয় নিরপেক্ষ বলে। শেখ আবদুল্লাহকে লিয়াকত পছন্দ করতেন না, তিনি কুইসলিং বলেছিলেন শেখ আবদুল্লাহকে। আসলে শেখ আবদুল্লাহ কিন্তু পাকিস্তান বিরোধী ছিলেন, তিনি প্রো কংগ্রেস ছিলেন, তিনি নেহেরুর সঙ্গে তার রাজনৈতিক আদর্শের অনেক মিল ছিল। নেহেরু প্যাটেলকে একটা চিঠি লিখেছিলেন ওই সময়, সেই চিঠি অদ্ভুতভাবে সিলেক্টেড ওয়ার্কস অফ জওহরলাল নেহেরুতে নেই, কিন্তু প্যাটেলের চিঠিপত্রে তার উল্লেখ আছে। তাতে নেহেরু বলেছিলেন যে সেনাবাহিনী দিয়ে দীর্ঘদিন ধরে কাশ্মীরকে ধরে রাখা যাবে না, কাশ্মীরের মানুষের মত জানতে হবে, তাদেরকে সেকুলার ভারতবর্ষের মধ্যে মিশিয়ে দিতে হবে, তারা যেন ভারতবর্ষে মানে ভারতবর্ষ হিন্দু মেজরিটি, তারা যেন কখনোই মনে না করে তা ভারতবর্ষের মধ্যে বিচ্ছিন্ন একাকিত্বেও মধ্যে আছেন, তারা যেন কখনোই নিজেদের আলাদা না ভাবেন। এইটা এনশিওর করতে পারলেই কাশ্মীর সমস্যার চিরস্থায়ী সমাধান হবে। এই চিঠি সর্দার প্যাটেলকে নেহেরু লিখেছিলেন। প্যাটেল এবং নেহেরুর মধ্যে কিন্তু কাশ্মীরের সমস্যার কিভাবে সমাধান করা যায় তা নিয়ে কিন্তু খুব একটা মতানৈক্য ছিল না, বরঞ্চ ঐক্যমত্যই ছিল। সেই ঐক্যমত্যটা 13ই সেপ্টেম্বর 1947-এর পর আরও পাকাপোক্ত হয়। তারপরে কি হলো আবার বলবো আগামীকাল।